তোর মতো পতিতার সাথে আমি আর এক বাড়িতে থাকবো না। কথাটা শোনা মাত্রই নামিরার সারা শরীর কেঁপে ওঠে। এটা কি শুনলো সে? তার কাহির ভাই তাকে পতিতা বলছে? কাহির ভাই এমন কথা বলতে পারলো তাকে? সে কি এমন করেছে যার জন্য তাকে পতিতা বলছে? আবার বলছে সে থাকলে নাকি কাহির ভাই এ বাড়িতে থাকবেই না। আমি কি এমন করেছি কাহির ভাই যার জন্য আমাকে এমন বাজে কথা বলছেন? অশ্রুসিক্ত চোখে ভেজা গলায় কোনো রকমে কথাটা বলে সোফায় বসে পড়ে নামিরা। পুরো নাম কায়নাত খান নামিরা। বাবা মায়ের একমাত্র ছোট মেয়ে। পুরো খানবাড়ির ছোট সদস্য সে। বয়স 18 বছর, উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি। নামিরার বাবারা 5 ভাই বোন। বড় আশরাফুল খান আর মেজ আমিনুর খান আর ছোট আরাফাত খান। আশরাফুল খানের 3 ছেলে মেয়ে। বড় মেয়ে সানজিদা আর বড় ছেলে ঈশান আর ছোট ছেলে আফনান খান কাহির। আমিনুর খানের 2 ছেলে আহাদ আর তুষার এবং আরাফাত খানের 3 ছেলে মেয়ে। বড় ছেলে নিবিড় আর ছোট ছেলে নাফিজার মেয়ে নামিরা। এর মতো খানকে আমি আমার জীবনে একটাও দেখিনি। এর একটা দিয়ে হয় না, 10টা লাগে। এবার নামিরার চোখের অবাধ্য ফানিগুলো গড়িয়ে পড়ে। সে কিছুই বুঝতে পারছে না। সকালে তো সব ঠিকই ছিল, তাহলে এখন কি হলো যে তার সাথে এমন করছে? এসব ভাবতে ভাবতে কাহিরের কণ্ঠ শুনতে পেল। মা, এই বাড়িতে হয় এই পতিতা থাকবে, না হয় আমি থাকবো। এই বান্দির সাথে আমি আর এক মুহূর্তে থাকতে পারবো না। আমি চলে যাচ্ছি বাড়ি থেকে। কাহির, নামিরা কি এমন করেছে যার জন্য তুই ওকে এইভাবে গালি দিচ্ছিস? কাহিরের মেজমা জেসমিন বললেন। তাই তো আব্বা। কি এমন করেছে নামিরা? কাহিরের মা সাবিহা বললেন। কাহির কিছু না বলে নিজের ফোন মায়ের দিকে এগিয়ে দিল। তারপর নামিরার দিকে আগুন চোখে তাকিয়ে থাকলো। এদিকে নামিরা কিছুই বুঝতে পারছে না। সে মা চাচিদের দিকে তাকালে দেখতে পায় আরমিন খান তার দিকে এগিয়ে আসছে। নামিরার মা কোনো কিছু না বলে নামিরাকে সর মারতে লাগলো। বেয়াদব অমানুষ, জানোয়ার, তুই কি করে পারলি এমনটা করতে? কি করে পারলি? মার খেতে খেতে নামিরা বলে, আমি কি করেছি মা? আমি কিছুই বুঝতে পারছি না। তোর ওই নোংরা মুখে আমাকে মা বলবি না, জানোয়ার। মায়ের মুখে এমন ভাষা শুনে নামিরা অবাক যে মা তাকে কখনো ধমক দেয়নি। সেই মা তাকে আজ মারছে, সাথে গালি দিচ্ছে। তুই মরে যা, তোর মতো মেয়ে থাকার থেকে না থাকাই ভালো। জানি না কি পাপ করেছিলাম যার জন্য আল্লাহ তোর মতো একটা অসভ্য মেয়ে দিয়েছে আমাকে। মা বললাম না, তুই আমাকে মা বলবি না। আজ থেকে আমার কোনো মেয়ে নেই, আমার মেয়ে মারা গেছে বলে তিনি ঘর থেকে চলে গেলেন। এদিকে জেসমিনা সাবিয়া চোখ মুখ শক্ত করে তার কাছে এসে ফোনটা এগিয়ে দেয়। ফোন হাতে নিয়ে ভিডিও ওপেন করতে নামিরা চোখ সরিয়ে নেছি, এমন ভাজে একটা ভিডিও। নামিরা ফোন লক করে বলে, ওটা আমি না, সত্যি বলছি, তোমরা আমাকে বিশ্বাস করো, ওটা আমি না, বলেই কান্না করতে শুরু করলো। নামিরা এটা কি করে হতে পারে? সে ওই ছেলেকে মাত্র একদিন দেখেছে, তাহলে ওই ছেলের সাথে কি করে এমন একটা ভিডিও করলো? আমাকে বিশ্বাস করো বড় বাবা, আমি এমন কাজ করিনি। তাহলে ওই ভিডিওটা কি? ওটা এডিট করা? মিথ্যা বলছো তুমি। আমরা সব রকম করে দেখেছি, ওটা আসল ভিডিও। মেজো আব্বু, তুমি প্লিজ নামিরা, নাটক বন্ধ কর। আমরা সব রকম করেই তোমার কাছে নিয়ে এসেছি। কাহির, আমরা কেউ বিশ্বাস করিনি প্রথমে, পরে কনফার্ম হয়ে আসছি। নামিরা এবার তার বাবার দিকে তাকিয়ে তার দিকে এগিয়ে গিয়ে বলল, আব্বু তুমি? আর কিছু বলতে পারে না নামিরা, তার আগে আরাফাত খান ওকে থাপ্পড় মারে। সাথে সাথে নামিরা কাহিরের পায়ের কাছে পড়ে যায়। তার তার ঠোঁট কেটে রক্ত বের হচ্ছে। এমনিতেই সে অসুস্থ, তারপর এমন পরপর আঘাতে তার শরীর আরও দুর্বল হয়ে যায়। কাহির নামিরাকে তার পায়ের কাছ থেকে লাথি মেরে সরিয়ে দেয়। যে কাহির নামিরার পিছু কিছু হলে পাগল হয়ে যেত, সেই কাহির আজ নামিরাকে সামান্য একটা ভিডিও দেখে এমনভাবে আঘাত করলো। নামিরা তবুও কাহিরের পা জড়িয়ে ধরে বলল, প্লিজ আমাকে বিশ্বাস করুন, আমি এমন জঘন্য কাজ করিনি, আমাকে ফাঁসানো হচ্ছে, প্লিজ বিশ্বাস করুন। পা ছাড় খানকি, তোর লজ্জা করছে না? না, ছাড়বো। আমি এমন কিছু করিনি যে লজ্জা করবে। কাহির রাগের মাথায় নামিরাকে লাথি মেরে চলে যায় নিজের ঘরে, সাথে সবাই তার পিছু পিছু যায়। অথচ কেউ দেখলো না নামিরার অবস্থাটা। কাহির লাথি মারায় নামিরা ছিটকে পড়ে যায়।
কপালের বাঁ পাশে খুব বাজেভাবে থেতলে যায়। সবাই চলে গেল, রুষা থেকে গেছিল। রুষা কাহিরের মামাতো বোন। চু চু চু, কি এমন হলো আমার সাথে? বাজি ধরে সেই তো তুমি হেরে গেলে। তাহলে তুমি এসব করেছ? হ্যাঁ, আবার না। মানে খুবই সহজ, আমি বেশি কিছু করিনি, আমি জাস্ট এই বাড়ির কথা আরেকজনের কাছে বলেছি। এখন যা করার সে করেছে। কি পেলে আমার সাথে এমন করে? আমার কাহিরকে। তুমি তাকে কখনো পাবে না, দেখা যাক। তাদের কথার মাঝে কাহির সুটকেস নিয়ে নিচে আসলো। বাড়ির সবাই তাকে থামতে বলছে, তবুও সে থামছে না। কাহিরকে দেখে নামিরা কাহিরের পা জড়িয়ে ধরে আবার বলল, প্লিজ যাবেন না, আমাকে একটা দিন সময় দিন, আমি নিজেকে নির্দোষ প্রমাণ করে ছাড়বো। প্লিজ যাবেন না কাহির। এবার নামিরার চুল ধরে তুলে ধরে বলে, তোর মতো পতিতার সাথে আমি মরে গেলেও এক সেকেন্ডও এক বাড়িতে থাকবো না। বলেই নামিরাকে আবারও ফেলে। নামিরার মা এসে তাকে তুলে আবারও চর মারতে শুরু করে। নামিরা বাধা দিচ্ছে, তা শুধু কাহিরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। কাহির বুকে হাত দিয়ে বসে পড়ল, তারপর ওর মায়ের বুকে মাথা রাখলো। ওই বিশ্বাসঘাতক বেইমান আমাকে ঠকিয়েছে মা, আমাকে ঠকিয়েছে। তুমি কিছুতেই ভাবতে পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে মা, আমার খুব কষ্ট কমিয়ে দাও মা। কি করলে আমার কষ্ট কমে যাবে মা? কিছুক্ষণের জন্য থেমে তারপর উঠে দাঁড়ালো চলে যাওয়ার জন্য। বাড়ির বড়রা সবাই কাহিরকে বোঝাতে লাগলো সকাল হলে এর একটা ব্যবস্থা করবে, কিন্তু কাহির কিচ্ছু বুঝতে চাচ্ছে না, সে চলে যেতে চাচ্ছে। কাহির অস্থির হয়ে বসে পড়লো বুকে হাত দিয়ে, তারপর জোরে জোরে শ্বাস নিতে লাগলো। কাহিরের এমন অবস্থা দেখে নামিরা দৌড়ে কাহিরের কাছে যেতে নিলে তার পায়ে অনেককে কাজ ফুটে যায়, তবুও থামে না কাহিরের কাছে যাওয়ার জন্য। কিন্তু মাঝপথে সাবিয়া খান তার পথ আটকে নিজের গায়ের সর্বশক্তি দিয়ে নামিরার গালে চড় মারেন। বেয়াদব, বেহায়া, নির্লজ্জ মেয়ে, লজ্জা করে না তোর? ঘরে বর থাকতেও অন্য পুরুষের সাথে শুতে? তোর থেকে তো বাজারের বেশ্যাগুলো ভালো, তারা তো টাকার জন্য এসব করা। তুই আমার ছেলেকে ঠকালি, আমার ছেলে তোকে কত ভালোবাসে। সাবিয়া খানের চর খেয়ে নামিরা আবারও টেবিলের সাথে ধাক্কা খায়। পরপর 3বার একই জায়গায় বাড়ি খেয়ে নামিরা জ্ঞান যান বেরিয়ে যাওয়ার জোগাড়। এদিকে কাহিরের শ্বাসকষ্ট বেড়ে যাচ্ছে, কোমা নাম নাই, তবু উঠে দাঁড়িয়ে বলে, আমি থাকবো না এই বাড়িতে আর। বাহিরে ঝড় বৃষ্টি হচ্ছে। এরই মধ্যে আরাফাত খান নামিরাকে টানতে টানতে বাহিরে নিয়ে যায়। তারপর তার মুখের উপর একটা জামা কাপড়ের ব্যাগ আর 5,000 টাকা ছুঁড়ে মেরে গেট বন্ধ করে দেয়। কাহিরের শ্বাসকষ্ট সবাই দেখলো, কিন্তু নামিরার পা কাটা, মাথা কাটা, ঠোঁট কাটার সাথে এক বুক যন্ত্রণা কেউ দেখলো না। তাকে যখন তার বাবা গেটের বাহিরে নিয়ে আসছিল, তখন তার চোখ ছিল অদূরে দাঁড়িয়ে থাকা মায়ের দিকে ছিল। হয়তো একটু ভরসা চেয়েছিল মায়ের কাছে, কিন্তু ভাগ্য তার সহায় ছিল না, তাই তো তার মাও তার দিকে ফিরেও দেখল না। ফুটপথের ধারে একটা বেঞ্চে বসে আছে নামিরা। কি করবে সে এখন? কার কাছে যাবে সে? আর যে আপন বলতে কেউ নেই, এ এক আল্লাহ ছাড়া। খুব খিদে লেগেছে তার, সেই বিকেল থেকে না খাওয়া। এখন বাজে 12:30। প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছে, সাথে বৃষ্টি হচ্ছে। অন্য সময় হলো হয়তো নামিরা বিদ্যুৎ চমকালে ভয় পেত, কিন্তু আজ পাচ্ছে না। বৃষ্টির সাথে সাথে তার চোখের পানি ঝরে পড়ছে। কি করবে কিচ্ছু বুঝে উঠতে পারছিল না নামিরা। বসা থেকে উঠে হাঁটা ধরল নামিরা। কিছু দূর যেতেই একটা গাড়ির সাথে ধাক্কা খেয়ে পড়ে গেল নামিরা। যখন জ্ঞান ফিরল তখন সে নিজেকে হাসপাতালে আবিষ্কার করলো। পাশে তাকিয়ে দেখে মাথায় হাত দিয়ে বসে আছে 5টা মেয়ে। নামিরার খুব খিদে লেগেছে, তাই সে পাশে রাখা পানিটা হাত বাড়িয়ে নিতে গিয়ে সেটা পড়ে গেল। কিছু ভাঙার শব্দে সোনিয়া মুখ তুলে দেখলো পানের গ্লাসটা ভেঙে ছুঁচির হয়ে গেছে। কোনো কিছুর আভাস না দিয়ে সোনিয়া নামিরাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করে দিল। নামিরা যেন এতক্ষণে একটা ভরসার জায়গা পেয়েছে, তাই সে কান্না করছে। একে একে তার সাথে ঘটে যাওয়ার সকল ঘটনা বলল। সকালবেলা কাহির অফিসে চলে যাওয়ার পর নামিরা কাবাড থেকে কিছু একটা বের করে ওয়াশরুমে ঢুকে গেল। মিনিট 10 পর সেটা নিয়ে বের হয়ে খুশিতে নাচতে লাগলো। আজ তার কতদিনের স্বপ্ন পূরণ হলো। সে প্রেগনেন্ট, মা হতে চলেছে সে, প্রথম বাচ্চার মা হতে চলেছে সে। খুশিতে নাচতে বড় মায়ের কাছে গেল, অতঃপর জড়িয়ে ধরলো। কিছুক্ষণ চুপ থেকে কান্না করে দিল। তার খুব কষ্ট হচ্ছে কেন জানি, তার মন বলছে তার সাথে খারাপ কিছু হতে চলেছে। কান্না থামিয়ে নিজের রুমে গিয়ে কাহিরের কাছে ফোন দিল, তারপর বলল আজ তাড়াতাড়ি বাড়ি আসতে। দেখতে দেখতে দুপুর গড়িয়ে বিকেল
হলো সন্ধ্যা। কাহিরের পছন্দের লাল শাড়িটা পরে গেল, তারপর গেল রান্না করতে। অনেক রকমের রান্না করলো সে, অনেক রকমের রান্না করে কাহিরের জন্য অপেক্ষা করছিল। কেন জানি তার মন বলছিল খুব খারাপ কিছু হবে। প্রেগনেন্সির কথাটা সবার আগে কাহিরকেই বলতে চেয়েছিল, তাই আর কাউকে বলে নাই। এরপর কাহির বাড়ি এসেছিল, তারপর সকল ঘটনা বলল সোনিয়ার সাথে। সোনিয়া বলল, তোকে আর এখানে থাকতে হবে না, তুই আমাদের সাথে ঢাকায় চল, ওখানে আমরা একসাথে থাকবো। হোস্টেলে ছেড়ে দিয়ে না হয় আমরা 4 জনে বাসা ভাড়া নেব, তারপর তোর বাচ্চাকে আমরা সবাই মিলেই মানুষ করব, ওদের ছায়াও পড়তে দেব না। কাহির ভাইয়া কখনো জানতেই পারবে না তার একটা বাচ্চা আছে। তারপর নামিরা সোনিয়াদের সাথে ঢাকায় চলে আসলো। এখানে এসে তার দিনকাল ভালোই যাচ্ছিল। নতুন বাড়ি, নতুন পরিবেশ, সব কিছু মিলে নামিরার খুব ভালোই লাগছিল। 3 মাসের গর্ভবতী হওয়ায় নামিরার শরীরটা খুব একটা ভালো ছিল না। নামিরা ঢাকায় এসেছে আজ 15 দিন। সোনিয়ারা সবাই আগে হোস্টেলে থাকতো। চট্টগ্রামে গিয়ে রাত 2টার সময় নামিরাকে বিধ্বস্ত অবস্থায় রাস্তায় পায়। তখন সে নামিরাকে হসপিটালে ভর্তি করে, তারপর সব কিছু জেনে তার এক বান্ধবীর মাধ্যমে এই ফ্ল্যাট ভাড়া নেয়। চট্টগ্রাম থেকে এসে নতুন বাড়ি তারা নিজেদের মতন করে সাজায়। তাদের ফ্ল্যাটে 2টা রুম, একটা কিচেন, বড় ড্রয়িং রুম একটা। তারা 6 জন 2টা রুমে ভাগ ভাগ করে থাকছে। একটা রুমে তিশা, প্রীতি আর দিয়া থাকছে, আরেকটায় সোনিয়া, নামিরা আর নেহা থাকছে। রান্না করতে কেউ পারে না, তাই 8 দিন তারা বাহির থেকে খাবার নিয়ে এসেছে, খেয়েছে। তারপর থেকে নামিরা রান্না করছে। নামিরা রান্না করতে পারে, তার 3 মা রান্না করতো আর সে দেখতো। তারপর কাহিরের জন্য সে প্রায় রান্না করতো, কিন্তু ভালো হতো না, তাই আর খেতে দিত না। নামিরা রান্না বলতে ভালো ডাল আর ভর্তা করতে পারে। আজ 1 সপ্তাহ ধরে সোনিয়া, তিশা, নেহা, প্রীতি, দিয়া ডাল আর ভর্তা দিয়ে ভাত খাচ্ছে। কিছুক্ষণ আগে নামিরা রাতের খাবার রেডি করেছে, তারপর সবাইকে ডাকে, সোনিয়া আয় খেয়ে যায়, রাত অনেক হয়েছে, আসছি। নামিরার ডাক শুনে একে একে সবাই চলে আসলো রুম থেকে। তারপর খাবার টেবিলে এসে বেশ অবাক হলো, কারণ আজকের ভর্তা হলুদ রঙের হয়েছে। কিরে বইনা, ভর্তার এই কালার কেন? কারণ হলুদ দিয়েছি। কেন? রোজ রোজ এক কালারের ভর্তা ভালো লাগছিল না, তাই হলুদ দিয়ে ভর্তা করেছি। খেয়ে তাড়াতাড়ি বল কেমন হয়েছে। নামিরার কথা শুনে সবাই একবার ভর্তা দেখছে, তো একবার নামিরার মুখ দেখছে। ডালের ওপর থেকে চাকনি তুলতে সোনিয়ার চোখ কপালেই উঠে গেল। এটা কি ডাল নাকি হলুদের ঝোল? সে এবার কাঁদো কাঁদো মুখ করে নামিরার দিকে তাকিয়ে বলল, এটা কি বোন, কেন ডাল? ও, আমি ভেবেছিলাম হলুদের ঝোল। কথাটা বিড়বিড় করে বলল নামিরা, তাই স্পষ্ট শুনতে পেল। তাই সে বলল, একদম আমার রান্নার বদনামি করবি না, আমি ভালো করেই রান্না করেছিলাম, কিন্তু হাত ফসকে ডালের ভিতরে অনেকটা হলুদ পড়ে যায়। দিয়া বলল, প্লিজ বোন, কাল থেকে তুই আর রান্না করিস না। কেন করব না? দিয়া রোজ রোজ এক তরকারি খেতে ভালো লাগে না। এই কথা তুই আমাকে আগে বললেই তো আমি অন্য কিছু রান্না করতাম। দিয়ে বলল, না থাক, আর রান্না করা লাগবে না, কাল থেকে আমরা বাহিরে খাবো। একদম না, বাইরের খাবার খেলে ফুড পয়জিং হয়, বাহিরে খাওয়া যাবে না বেশি। আমি রান্না করব, তোরা শুধু কাঁচা সবজিগুলো নিয়ে আসিস। তিশা, তোর এই অবস্থায় রান্নাই করতে হবে না। বোন, আমার কিছু হবে না, আমি সব ভেবেই বলেছি। প্রীতি, আমি এ ডাল খেতে পারবো না, এবারে কেমন কেমন যেন একটা হচ্ছে, আমি খাবো না এখন। না, একদম না খেয়ে উঠবি না, তোর জন্য কিছু একটা করে নিয়ে আসছি বলে নামিরা চলে গেল রান্নাঘরে। তারপর কয়েকটা ডিম ভেজে আর শুকনো লঙ্কা ভেজে সুন্দর করে পেঁয়াজ কেটে ভাত মাখালো সকলের জন্য। তারপর তারা সবাই একসাথে খেয়ে ঘুমোতে আসলো। সোনিয়া, কাল তো শুক্রবার, কাল ভার্সিটি বন্ধ, ভাবছি তোকে নিয়ে একবার হাসপাতালে যাব চেক আপ করানোর জন্য। নামিরা, আচ্ছা ঠিক আছে। রাত 3টার কাছাকাছি, অথচ কাহিরের ঘুম নাই। তোর ঘুম পড়ানো পাখি উড়াল দিছে। নামিরা চলে গেছে, এটা সে মানতে পারছে না। ইতিমধ্যে খবর পেয়েছে নামিরা ওই ছেলেটাকে বিয়ে করেছে, যার সাথে নামিরার একান্ত মুহূর্তের ভিডিও ছিল। নামিরা চলে যাওয়ার 5 দিনের মাথায় ডিভোর্স পেপার হাতে পায় কাহির।
ডিভোর্স পেপার হাতে নিয়ে কিছুক্ষণ মেরে দাঁড়িয়েছিল, তারপর আস্তে আস্তে মাটিতে লুটিয়ে পড়েছিল। অতিরিক্ত শক এবং টেনশনের জন্য কাহির প্যানিক অ্যাটাক করেছে। ড্রয়িং রুমে সোফায় বসেছিলেন সাফিহা খান। হঠাৎ কিছু পড়ার শব্দে পাশ ফিরিয়ে তাকিয়ে দেখেন তার ছেলে পড়ে আছে, নাক দিয়ে রক্ত বের হচ্ছে। সে কাহিরকে দেখে জোরে চিৎকার করে উঠল। সাফিয়া খানের চিৎকার শুনে বাড়ির লোকজন আস্তে আস্তে সব বেরিয়ে আসলো। কাহিরকে নিয়ে সবাই যখন হসপিটালে চলে গেল, 3 দিনের মাথায় কাহিরের জ্ঞান ফেরে। সবার সাথে কথা বলার সময় রুশা একটা খাম নিয়ে আসে তার কাছে। ভাই, এই খামটা একজন তোর কাছে পাঠিয়েছে, নাম ঠিকানা নেই, কিছু নেই, দেয় নাই। খামটা হাতে নিয়ে কাহির খুলে যা দেখলে তার জন্য সে প্রস্তুত ছিল না। আবারও শ্বাসকষ্ট বেড়ে গেল। তারপর আস্তে আস্তে আবারও জ্ঞান হারিয়ে ফেলল কাহির। সবাই কাহিরকে নিয়ে ব্যস্ত হয়ে গেল। সাফিয়া খান আমরা হাতে নিয়ে দেখলো রেজিস্ট্রি পেপার। নামিরার নাম দেখে সে বেশ অবাক হয়, তারপর আবার ঘৃণা করতে শুরু করে। একটা মেয়ে ঠিক কতটা নিচ হলে কাজ করতে পারে। একে একে সবাই দেখলো, তারপর কিছু না বলে চুপচাপ বসে থাকলো। তখনই রুশা আর একটা চিঠি এগিয়ে দিল আরাফাত খানের দিকে। প্রিয় বাবা, আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। জানি এটা জানার আগ্রহ তোমার নেই, তবুও বললাম আর কি। যাই হোক, আসল কথায় আসি। আমি বিয়ে করে নিয়েছি আমার শখের পুরুষ রিয়ানকে। আমাকে কেউ খোঁজার চেষ্টা করো না। আমি সুখে আছি, শান্তিতে আছি। তোমরা ভালো থেকো, আর তোমার ছেলে ভালো একটা মেয়ে দেখে বিয়ে দিয়ে দিও। ইতি নামিরা। চিঠিটা পড়ে আরাফাত খান কিছুক্ষণ মেরে বসে থাকলেন। তারপর সবার উদ্দেশ্যে বললেন, আজকের পর থেকে আমার কোনো মেয়ে নেই, আমার 2টা ছেলে। আজকের পর যদি ওর সাথে কখনো দেখা হয় তাহলে ওকে অচেনা মানুষ ভেবে এড়িয়ে চলে আসবে। এটা আমার আদেশ নয়, এটা আমার হুকুম। আমার হুকুম যদি কেউ অমান্য করো তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না বলে চলে গেলেন। অথচ একটু ভালো করে খেয়াল করলে দেখতে পেতেন এটা তার মেয়ের হাতের লেখা না। নামিরার অনুপস্থিতিতে কাহিরকে ভেতর থেকে নাড়িয়ে দিচ্ছে। নামিরার জন্য সে কি না করলো, অথচ সে তাকে ছেড়ে চলে গেল। ভাবলেই বিশ্বাস বন্ধ হয়ে আসে তার। যাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারতো না, তাকে ছাড়া আজ 15 দিন একা থাকছে। সোনিয়া সকালে ঘুম থেকে উঠে নামিরাকে নিয়ে হাসপাতালে চলে আসে চেক আপ করানোর জন্য। 3 মাসের অন্তঃসত্ত্বা নামিরা, অথচ সে জানলো 15 দিন আগে। আর কয়েকদিন আগে জানলে এত ঘটনা ঘটতো না। যাই হোক, মানুষ তো চিনতে পেরেছে নামিরা। সামান্য ভিডিওর জন্য তাকে মাঝরাতে বাড়ি থেকে বের করে দিয়েছে, এটা সে জীবনেও ভুলবে না। তাদেরকে সে কখনো ক্ষমা করবে না। কাহিরের পা জড়িয়ে ধরে সে যেভাবে আকুতি মিনতি করেছিল, ঠিক সেইভাবে একদিন তার পা ধরে যদি আকুতি মিনতি করে কাহির, ক্ষমা করবে না। অনেক হয়েছে, আর না। এবার সে শক্ত হয়ে সব কিছুর সাথে মোকাবেলা করবে, নরম হয়ে। আর সে কখনো অন্যের দেওয়া আঘাত সহ্য করবে না। এখন থেকে তার সাথে যে যেমনভাবে কথা বলবে সেও ঠিক তেমনভাবেই কথা বলবে। সে আর নরম চরম থাকবে না। এবার সে শক্ত হবে, এতটাই শক্ত হবে যতটা শক্ত হলে তোর পরিবারের লোক তাকে দেখে চমকায়। ডাক্তার নামিরাকে চেক আপ করার পর জানায়, এমনি তুমি কোনো সমস্যা নাই, কিন্তু বেশি দখল বা ভারী কাজ করা যাবে না। ডাক্তার কিছু ওষুধ লিখে দেয়, তারপর সেগুলো কিনে ধরে চলে আসে বাসায়। এভাবে কেটে যায় আরও 3 মাস। নামিরা বর্তমান 6 মাসের প্রেগনেন্ট। নামিরা আগের থেকে বেশ গুলোমুলু হয়েছে, সাথে পেটটা অনেকটা উঁচু হয়েছে। বাবু পেটের ভিতর নড়াচড়া করলে নামিরার পেটটা নিচে উঠে। নামিরা তখন খুব খুশি হয়। প্রথম সন্তানের প্রতি প্রত্যেকটা মায়ের একটা আলাদা টান থাকে, কারণ প্রথম সন্তানের মাধ্যমে এসে প্রথমবার মা ডাক শুনে। প্রথম মা হওয়া অনুভূতিগুলো কাউকে বলে বোঝানো যায় না। নামিরা একটা চেয়ারে বসে আছে, তার পাশে 6 তাণ্ডব বসে আছে। কিছুক্ষণ পর বাবু কিক মারছে, আর ওরা সেটা হাত দিয়ে অনুভব করছে আর হাসছে। নামিরা পেটে হাত দিয়ে সোনিয়ার উদ্দেশ্যে বলল, জানিস সোনিয়া, সে যখন আমার পেটে নড়াচড়া করে তখন আমি সেটা হাত দিয়ে অনুভব করি। আমার যে কী শান্তি লাগে আমি বলে বোঝাতে পারবো না। নামিরার কথা শুনে সবাই হাসলো। এখানে আসার পর থেকে নামিরা তেমন একটা কথা বলতো না, সব সময় চুপচাপ থাকতো। কিন্তু সময়ের সাথে সাথে সে এখন কথা বলে, পেটে হাত দিয়ে একা একা বাবুর সাথে কথা বলে।
হাসে, আবার মন খারাপ করার ভান করে। সোনিয়ার ক্লাসমেট হয়েও তিশা, প্রীতি, দিয়া আর নেহা নামিরাকে কীভাবে আপন করে নিয়েছে এটা মাঝে মাঝে ভাবে নামিরা। যেখানে তার আপন বাবা ভাই তাকে অবিশ্বাস করে দূরে সরিয়ে দিল, সেখানে বান্ধবীর ক্লাসমেট হয়ে নামিরাকে আগলে রেখেছে। এরা প্রেগনেন্ট হওয়ায় তার খুব মুড সুইং হয়, তার যখন তখন খেতে ইচ্ছা করে, সে যেটা চাই সেটাই হাজির করে এরা। দেখতে দেখতে 10টা মাস পার হয়ে গেল। আজ নামের আর জীবনের বিশেষ একটা দিন। আজ তার বাচ্চা ভূমিষ্ঠ হবে পৃথিবীতে। তাকে সিজার করতে হবে, নর্মাল ডেলিভারি তার হবে না, কারণ বাচ্চার ওজন বেড়ে গেছে। সব থেকে সমস্যা হচ্ছে সিজার করায় নামের আর লাইফ রিস্ক বেশি। বাচ্চাটার বুকের খাঁচার ভিতর আটকে আছে। ডাক্তাররা বলছে হয় বাচ্চা বাঁচবে, না হয় মা বাঁচবে। সোনিয়ারা বলছে বাচ্চার দরকার নেই, নামিরার যেন কিছু না হয়। কিন্তু নামিরা বলছে তার যা হয় হোক, কিন্তু বাচ্চার যেন কিছু না হয়। সে বলছে যদি সে ফিরে আসে তাহলে ভালো, আর যদি না আসতে পারে তাহলে বাচ্চাটা যেন কোনো ভালো পরিবারের কাছে যেন দত্তক দিয়ে দেওয়া হয়। এ কথা বলে ওটির ভিতর ঢুকে পড়ল নামিরা। সিজার করার আগে তাকে 2 ভাগ রক্ত দিয়ে দেওয়া হয়, কারণ তার গায়ে রক্ত নাই। রক্ত দেওয়া শেষে একটা লাইনও শেষ করতে হয়। এরপর ওটির ভিতর নিয়ে গিয়ে সর্বপ্রথম প্রস্রাবের নল পড়াতে হয়, তারপর পিঠে একটা ইঞ্জেকশন দিতে হয়, তারপরে হাতের ক্যানেলার ভেতর 3 ইঞ্জেকশনের করে ওষুধ ঢুকিয়ে দেয়। ওষুধ ঢুকানোর পর তার পা ঝিনঝিন করতে লাগলো। এরই মধ্যে তার পেট কাটছে। অসহনীয় ব্যথা যন্ত্রণায় মুখ লাল নীল হয়ে গেল। 7টি পর্দা একইভাবে কাটলো। তারপর বাচ্চা টেনে বের করার সময় মনে হলো তার নিঃশ্বাস যেন কেউ বন্ধ করে রেখে দিচ্ছে। সাথে সাথে একটা নার্স তার মুখে অক্সিজেন মাস্ক পরিয়ে দিল। কতবার শুনতে হলো সেই মধুর ডাক, মা মা মা। প্রথম মা হওয়ার অনুভূতি যে কতটা সুন্দর সেটা একজন মেয়ে প্রথম মা না হলে বুঝতে পারে না। একটা মেয়ের কাছে সবথেকে সুন্দর অনুভূতির নাম হচ্ছে প্রথম মা হওয়া। নামিরা যখন প্রথম মেয়ের কান্না শুনেছিল তখন তার যে কী আনন্দ হচ্ছিল সে কাউকে বলে বোঝাতে পারবে না। কিন্তু আল্লাহ হয়তো তার এত আনন্দ সহ্য করতে পারেনি, তাই তো কিছুক্ষণের মধ্যেই তাকে মৃত্যু যন্ত্রণা ভোগ করে আনলো। বাচ্চা হওয়ার মিনিট 5 পরে নামিরার অবস্থা খুবই খারাপ হয়েছিল, এজন্যই তাকে আইসিইউতে ভর্তি করতে হয়েছে। তিশার মা তন্নি বেগম ও তার বড় ভাবি মোহিনী এসেছেন। তিশার মা তন্নি বেগম বাচ্চাকে দেখে তাকে সোনার চেন পরিয়ে দিয়েছে। সোনিয়ার মা ও ছোট বোন স্নেহা এখানেই আছে। সোনিয়ার মাও বাচ্চাকে দেখে সোনার চেন পরিয়েছে। দিয়া আর প্রীতি সিলেটে গেছে, কিছুক্ষণের মধ্যে হয়তো চলে আসবে। সোনিয়া, তিশা আর নেহা একটু বাহিরে গেছে বাচ্চার প্রয়োজনীয় জিনিস কিনতে। নেহার মা ও বাবা তারাও চলে আসবে কিছুক্ষণের ভিতরে। সোনিয়ার আজকে একটু বেশি মন খারাপ। প্রিয় বান্ধবীর এই অবস্থা সে কিছুতেই মেনে নিতে পারছে না। দেশের বড় ভাবি মোহিনীর নামিরার এই অবস্থা দেখে খুব খারাপ লাগছে। একজন বাবা ছাড়া একটা বাচ্চাকে মানুষ করা গেলেও একজন মা ছাড়া একটা বাচ্চাকে মানুষ করা অতটাও সহজ না। মোহিনী হওয়ার কিছুদিন পরে তার মা মারা যায়। তারপরে তার বাবা বিয়ে করে। প্রথম সব কিছু ঠিকঠাকই ছিল। তার সৎমা তাকে খুব আদর যত্ন করত, কিন্তু বিপদ ঘটে যখন তার সৎমার বাচ্চা আসে। সৎ মায়ের বাচ্চা হওয়ার পর থেকে তার উপর খুব অত্যাচার করত। তার বাবা দেখেও না দেখার ভান করত। এজন্য সে হোস্টেলে চলে আসে। হোস্টেলে আসার কিছুদিন পরেই তার সাথে পরিচয় হয় তিশার বড় ভাইয়ের সাথে। তারপর তারা প্রেম করে। একদিন হঠাৎ করেই তার বাবা কল করে তাকে বাসায় যেতে বলে। বাসায় যেয়ে দেখে তাকে বিয়ে দেওয়ার আয়োজন করছে। সে না করলে শোনে না, এই জন্য বাধ্য হয়ে তিশার ভাইয়ের সাথে পালিয়ে আসে। এরপর থেকে আর বাবা মা আর কোনো খোঁজ খবর নেয় না। তার মা যদি বেঁচে থাকতো তাহলে হয়তো এতদিনে মেনে নিত, কিন্তু তার তো মা বেঁচে নেই। এজন্য তার খোঁজার মানুষও নেই। বাচ্চাটাকে দেখে তার বাবার নিজের অতীতের কথা মনে পড়ছে। সৎ মা কীভাবে ওর উপর অত্যাচার করেছে। সে আল্লাহর কাছে বারবার দোয়া করছে আল্লাহ যেন নামিরাকে ফিরিয়ে দেয়, বাচ্চাটা যেন মা ছাড়া না হয়। শুধু সেই নয়, এখানে বসে থাকা প্রত্যেকটা মানুষ আল্লাহকে ডাকছে। নেহার মা বাবা চলে আসছে। নেহার বাবা তারেক রহমান বারবার বলছে বাচ্চাটাকে তাদের সাথে নিয়ে যাবে, কিন্তু তিশার মা বলছে তাদের সাথে নিয়ে যাবে, আকিকার পরে তারা না হয় নিয়ে আসবে। এক কথায় হসপিটালে এখন তর্ক বিতর্ক প্রতিযোগিতা চলছে। বিতর্ক প্রতিযোগিতায় তিশার মাই
জিতেছে। সকলে মিলে সিদ্ধান্ত নিয়েছে আগামী 1 সপ্তাহ বাচ্চাটা তিশার মায়ের কাছে থাকবে। তারপর আকিকা দেওয়া হয়ে গেলে নেহার মায়েরা নিয়ে চলে আসবে। নামিরা সুস্থ হয়ে গেলে তারপর সোনিয়ার মা এসে তাকে একেবারের জন্য নিয়ে যাবে। বাচ্চাকে নিয়ে বাড়ি চলে আসছে তিশার মা। হসপিটালে সোনিয়ার মা ও বোন আছে। প্রীতি ও দিয়ার মা আসছিল, কিন্তু তিশার মা মানা করে দিয়েছে, কারণ 1 সপ্তাহ পরে বাচ্চার আকিকা দিবে, এই জন্য আকিকার সময় আসতে বলেছে। যেহেতু অনেক দূরের পথ, সেই জন্য তারাও তিশার মায়ের কথা মেনে নিয়েছে। কিন্তু তারা ভিডিও কলে বাচ্চাকে দেখেছে। বাচ্চাটা দেখতে একেবারে ফুলের মতো, কি নিষ্পাপ চেহারা, দেখলেই শান্তি লাগছে। নামিরার অবস্থা আগের থেকে নাকি বেশি খারাপ, এজন্য সবাই খুব দুশ্চিন্তার মধ্যে আছে। সোনিয়া হাসপাতালে বসে আছে। নেহা তার গাড়ে হাত দিতে সোনিয়া ঘুরে দাঁড়িয়ে তাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করে দিল। নেহা, বোন, তুই বল, নামিরা ঠিক হয়ে যাবে তো? ওর কিছু হবে না তো? কান্না করিস না সোনিয়া, নামিরা ঠিক হয়ে যাবে, দেখিস নামিরা ঠিক হয়ে যাবে। ডাক্তার কিছুক্ষণ আগে এসে বলেছে নাবিরের অবস্থা নাকি খুবই আশঙ্কাজনক। আমাদের নাবিরের কিচ্ছু হবে না, আমাদের জন্য হলে ওদিকে সে ফিরে আসবে। তুই দোয়া কর নেহা, আমার নামিয়ার আম্মুর জন্য কিছু না হয়। এভাবে কান্না করিস না সোনিয়া, কষ্ট কি তোর একা হচ্ছে? আমাদের কি হচ্ছে না? কান্না করলেই কি নামিরা আমাদের কাছে ফিরে আসবে? ওকে সুস্থ হয়ে যেতে বল না রে নেহা। ও এভাবে শুয়ে আছে আর আমার বুকের ভেতর জ্বলছে। আমি কিছুতেই মনকে শান্ত করতে পারছি না। নামিরাকে ফিরে আসতে বল না। আসবে, আসবে, দেখিস নামিরা আবার আমাদের মাঝে ফিরে আসবে, খুব তাড়াতাড়ি ফিরে আসবে, দেখিস। আমার জন্য হলেও সে ফিরে আসবে। কামিয়ার বয়স আজ 3 দিন। নামিরা অনেক আগেই বলে রেখেছিল মেয়ে হলে নাম রাখবে কামিয়া আর ছেলে হলে নাম রাখবে কায়ান। তাই বর্তমানে সবাই শর্টকাটে কামিয়া নামটাই রাখছে। 8 দিনের দিন আকিকা দিয়ে তারপরে তার সম্পূর্ণ নাম রাখা হবে। তিশার মায়েরা অনেকে দাওয়াত দিয়েছে আকিকার জন্য। অনেকের বলতে এই তিশার ফ্রেন্ডদের মধ্যে যারা নামিরাকে চেনে তাদেরকে ডাকা হয়েছে। তিশার বাবা আর বড় ভাইয়া বড় একটা গরু কিনে নিয়ে এসেছে কামিয়ার আকিকা দেওয়ার জন্য। আর যদি নামিরা আর কাহিরের সম্পর্ক ঠিক থাকতো তাহলে হয়তো এর থেকেও বেশি আয়োজন করে আর তাদের মেয়ের আকিকা সম্পূর্ণ হতো। কিন্তু নামিরার ভাগ্য খারাপ, এই জন্য তাকে অন্যের বাড়িতে মেয়ের আকিকা দিতে হচ্ছে। আজকে কামিয়া 6 রাত, এই জন্য তার মাথার কাছে নতুন খাতা আর কলম রাখা হয়েছে। মুরব্বীরা বলে 6 রাতের নাকি বাচ্চাদের ভবিষ্যতে লেখা হয়, এজন্য খাতা কলম রাখতে হয়। আজকে বাচ্চার কাছে তিশার মা ও নেহার মা আর সোনিয়ার মা থাকবে। সোনিয়ার মা আজ বিকালে এসেছে। এতদিন সে যে হসপিটালে কিন্তু সে একটু অসুস্থ, এই জন্য তাকে এখানে নিয়ে আসা হয়েছে। সোনিয়ার মা তিশার ফুফু হয়, এজন্য তার থাকার কোনো ঝামেলা নেই এখানে। এজন্য সে কিছুদিন থাকবে এখানে। হসপিটালে যে থাকে রোগীর সাথে, সেও রুগী হয়ে যায়, তাই হয়েছে সোনিয়ার মায়ের সাথে। সোনিয়ার মা এখন অসুস্থ হয়ে গেছে, এই জন্য ভাইয়ের বাসায় চলে এসেছে নামিরা। এখানে এখন দিয়ার মা আছে, কাল ফিতির মা, বাবা, ভাই, বোন সবাই চলে আসবে।